স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ইরান ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যকে দাঁড় করিয়েছিল যুদ্ধের দ্বারপ্রান্তে। তবে সংঘাত ছড়িয়ে পড়ায় ঠিক আগ মুহূর্তে তা থামাতে সক্ষম হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের মধ্যস্থতায় এবং ট্রাম্পের হস্তক্ষেপে কার্যকর হয় দুই দেশের 12 দিনের আকাশযুদ্ধ। ইরান ইসরায়েল সংঘাতে এবার মোড়লের ভূমিকায় মার্কিন প্রেসিডেন্ট। কাতারের মধ্যস্থতা এবং ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে দুই দেশের মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি। এর আগে ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ইসরায়েল দুই পক্ষ। এর কয়েক ঘন্টা ব্যবধানে ট্রাম্প আবারও পোস্ট করেন যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে এবং দয়া করে এটিকেও লঙ্ঘন করবেন না। যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয় ইরানের পক্ষ থেকেও। ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা। ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ও ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন হামলা। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের 4 মার্কিন ঘাঁটিতে হামলা। একের পর এক এমন হামলায় বড় যুদ্ধের দ্বারপ্রান্তে যখন মধ্যপ্রাচ্য, ঠিক তখনই এর রাশ টেনে ধরলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন মধ্যস্থতায় অবশ্য পাল্টাপাল্টি দাবি করেছে দুই পক্ষ। ট্রাম্পের দাবি, ইরান ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছেন তিনি। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ট্রাম্পের কাকুতি মিনতিতেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন তারা। চলতি মাসের 13 তারিখে ইরানে ইসরায়েলের হামলা দিয়ে শুরু হয় সংঘাত। এরপর ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে ইসরায়েল। ঘটে হতাহতের ঘটনা, ধ্বংসস্তূপে পরিণত হয় ইসরায়েলের সাজানো শহর। অন্যদিকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 10 জন পরমাণু বিজ্ঞানী হারিয়েছে ইরান। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। মাত্র কয়েক ঘন্টা আগেও তৃতীয় বিশ্বযুদ্ধের যেই আশঙ্কা ছিল প্রবল, তা স্তব্ধ হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায়। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রত্যাঘাত আসে মধ্যপ্রাচ্যের 4 দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে। তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পরই সুর নরম করেন মার্কিন প্রেসিডেন্ট। কয়েক ঘন্টার ব্যবধানে আসে 12 দিনের যুদ্ধ বন্ধের ঘোষণা। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার 48 ঘন্টার মধ্যেই আসে তেহরানের প্রত্যাঘাত। কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য কৌশলের হৃৎপিণ্ড এই ঘাঁটি। বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান, যার মধ্যে 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়। যদিও কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করেছে। হামলার কয়েক মিনিটের মধ্যেই তীব্র নিন্দা জানিয়ে পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে বলে হুমকি দেয় কাতার। এদিকে হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে নিজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের পাল্টা জবাবের কয়েক ঘন্টা পরই ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা যায় নরম সুর। ঘোষণা করেন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির। প্রশ্ন উঠছে, যে সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে মোড় নেওয়ার আশঙ্কা করা হচ্ছিল, সেখান থেকে পিছু হটে যুদ্ধবিরতিতে রাজি হলেন কিভাবে ট্রাম্প? বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মার্কিন সেনাঘাঁটি আল উদেইদে ইরানের হামলার উদ্দেশ্য যুদ্ধ ছিল না। এ হামলার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের সার্বভৌমত্বে আঘাত আসলে তারাও পাল্টা আঘাত হানবে। হামলার আগে কাতার সরকারকে আগেই সতর্ক করে ইরান। বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতেও বলা হয়। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ স্পষ্ট জানায়, এই হামলা কাতারের বিরুদ্ধে নয়, কাতার তাদের বন্ধু এবং এটি ছিল একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ। এমন বার্তা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার দিকেই ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে, ইরানের কৌশলগতভাবে বুদ্ধিদীপ্ত এই পাল্টা আক্রমণ ইঙ্গিত দিচ্ছে, তেহরান সরাসরি প্রাণহানি চায়নি, বরং মার্কিন সামরিক আধিপত্যের ওপর একটি প্রতীকে আঘাত হানতে চেয়েছিল। শেষ পর্যন্ত পাল্টা হামলার ইঙ্গিত না দিয়ে বরং শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের 4 দেশের আকাশসীমা বন্ধের প্রভাব পড়েছে বাংলাদেশেও।
সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েন প্রবাসী সহ বিভিন্ন রুটের অসংখ্য যাত্রী। আর তাই বিমানবন্দরে ভোগান্তিতে হাজারো যাত্রী। তবে আকাশসীমা খুলে দেওয়ার পর এখন চলছে রিশিডিউল অনুযায়ী ফ্লাইট চলাচল। ইরান ইসরায়েলের সংঘাতের জেরে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্রের ফুলকি। নিরাপত্তার জন্য তাই এসব দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই ঘটনায় ঢাকা থেকে ওই গন্তব্যসহ বিভিন্ন দেশে পরিচালিত কিছু ফ্লাইটের সময়সূচির পরিবর্তনে বাধে বিপত্তি। তবে সকালের আগেই আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা এলেও হযরত শাহজালাল বিমানবন্দরে মধ্যরাত থেকেই অপেক্ষমান যাত্রীদের ভিড়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা কাঙ্ক্ষিত ফ্লাইটের জন্য। স্বাভাবিক তো মনে করেন যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে তো কিছু করার নেই। ইনফরমেশন দেওয়া হয়েছে আর যাদেরটা খোলা আছে তাদেরকে তো ব্যবস্থা করে দেওয়া উচিত, তাই না? আমরা আইসাও শান্তি পাবো না, যাইও শান্তি পাবো না, কোনো আমাদের প্রবাসীকেও কোনো দাম হয় নাই। ফ্লাইটগুলো বাতিলের পর কিছু এয়ারলাইন্স যাত্রীদের ঢাকার বিভিন্ন হোটেলে রাখলেও অধিকাংশ যাত্রী ছিলেন বিমানবন্দর প্রাঙ্গণে। আবার অনেকেই পাননি ফ্লাইট রিশিডিউলের বার্তা। নতুন করে টিকিট দিল, তো ওই টিকিটটা আমরা ডাউনলোড করে নিয়ে এখন আসছে। সৌদির ফ্লাইটগুলো তো বাতিল হয় নাই, তাহলে দেখেন এদেরকে কোনো শৃঙ্খলা নাই, কোনো কিছু নেই। আমি মনে হয় 1 ঘন্টার উপরে এখানে খাড়া দিছি। আমাদের সময় আছে মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে আমরা কি ভিতরে যাইতে পারবো কিনা এটাও এখনো গ্যারান্টি নেই। অধিকাংশ ফ্লাইট নতুন শিডিউলের কাজ চলছে জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইন তাদেরকে জানিয়ে দিয়েছে এবং আমি যতটুকু জানি তাদেরকে ওই কমিউনিকেশনের মাধ্যমে তাদেরকে আবার পুনরায় শিডিউলের ব্যাপারে বলেছে। তো আমার অ্যাকচুয়ালি এয়ারপোর্টের ভিতরে কোনো হিউম্যান ক্রাই এরকম কিছু হয়নি। যাত্রীদের এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ইসরায়েলের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইরানের তেহরানে থাকা বাংলাদেশি গাজী আব্দুর রশিদ। এখন প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝি আবার ড্রোন হামলা হলো। আতঙ্ক আর উৎকণ্ঠায় তেহরানেই পরিবার সহ পার করছেন রুদ্ধশ্বাস 11 দিন। আসার কথা এখন পর্যন্ত সব বাংলাদেশি অক্ষত আছেন। তেহরান থেকে ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশি সাংবাদিক গাজী আব্দুর রশিদ। তিনি জানান, ইসরায়েলের আগ্রাসনে জাতিগত বিভেদ ভুলে এক হয়ে গেছে সকল ইরানি। গত 16 জুন ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার সদর দপ্তরে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ওই ভবনে কর্মস্থল রেডিও তেহরানের বাংলা বিভাগের উপস্থাপক এবং বাংলাদেশি সাংবাদিক গাজী আব্দুর রশিদের। তার আগের দিনও হামলা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে যখন ব্যস্ততা, তখনই জরুরি নির্দেশনা আসে অফিস ভবন ছেড়ে নিরাপদ দূরত্বে যাওয়ার। এরপর দ্রুত বেরিয়ে পড়েন। মিনিট কয়েক না যেতেই IRIB সদর দপ্তরে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইসরায়েল। অল্পের জন্য রক্ষা পান গাজী রশিদ। ভয়াবহ একটা হামলা হয় এবং হামলায় আমাদের 3 সহকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। কিন্তু আমরা বিশেষ করে আমি তো সৌভাগ্যবশত অল্প জন্য প্রাণে বেঁচে গেছি। একটা তথ্য আসে যে আমাদেরকে বেরিয়ে যেতে মূল ভবন থেকে। আমরা বেরিয়ে পড়লাম নিচে, যেতে যেতেই আমরা মেন রোডে ওঠার আগেই হামলাটি হয়ে গেল। অর্থাৎ আমাদের থেকে তফাৎটা কতটুকুনি, ধরুন আপনি 1-2 মিনিটের পথ এতটুকুনি, এবং তখন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলো। তাৎক্ষণিকভাবে সমস্ত বাহিনী IRGC সহ রেড ক্রিসেন্ট সহ সবাই চলে আসলো এবং সিল করে দেয়া হলো পুরো কম্পাউন্ড। তেহরানে অবস্থানরত এই বাংলাদেশি জানান, সেখানে উদ্বেগ উৎকণ্ঠায় এখন দিন কাটছে প্রবাসীদের, তবে সবাই অক্ষত। তবে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশির আমি হতাহতের কোনো খবর বা দুঃসংবাদ কোনো কিছু পাইনি। এর মধ্যে দূতাবাসের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে দেশে ফিরতে চাওয়া কিছু বাংলাদেশিকে। আমি এখনো পর্যন্ত এই সুখবরটা দিতে চাই, বাংলাদেশি যারা আছেন সংখ্যাটা এক্স্যাক্টলি বলা মুশকিল, তবে যাই হোক 400-500 যেটাই হোক না কেন, বিভিন্ন শ্রেণী পেশার বেশিরভাগই মোটামুটি নিরাপদ জায়গায় চলে গেছে এবং আমাদের দূতাবাস সহযোগিতা করেছে। নিজ চোখে যুদ্ধ পরিস্থিতি দেখার অভিজ্ঞতা জানিয়ে গাজী রশিদ জানান, মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনে আরো অদম্য হয়ে উঠেছে ইরানের জনগণ। ভুলে গেছেন তারা জাতিগত সব বিভেদ। হামলা হলো ফোর্দুতে, পরমাণু কেন্দ্রে, ইস্পাহানে এবং নাতানজে। তারপর কি করে হঠাৎ করে তেহরান আবার অনেকটা জনগণে বা নগরবাসীতে পূর্ণ হয়ে গেল,
সেটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। ভেতরে অন্তর্দ্বন্দ্ব, কলহ বা ঝগড়াঝাটি নিজেদের মধ্যে যাই থাকুক না কেন, যখন বহিঃশক্তির কোনো আক্রমণ এখানে আসে তখন এই চিত্রটা আমাকে খুব বিস্মিত করেছে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 24শে আগস্ট পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করা হয়েছে 1 জুলাই। একই সঙ্গে তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার এ আদেশ দেয়। এই মামলায় শেখ হাসিনার সঙ্গে অন্য 2 জন আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার আছেন। এছাড়া আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2রা জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। গুমের সুনির্দিষ্ট অভিযোগ সংখ্যা আমরা এখন বলতে পারবো না, কারণ গুম কমিশন আছে, তারা তদন্ত করছেন। তারা ইতিমধ্যে 2টা ইন্টারিম রিপোর্ট দাখিল করেছেন, আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করছেন। সবগুলার কালেকটিভ রিপোর্ট যখন আমরা রিপোর্ট কালেকশন করব, তারপরে আমরা ফাইনাল সংখ্যা বলতে পারবো। গুমের মামলায় ইনভেস্টিগেশন কমপ্লিট হয় নাই, আমরা সময় চেয়েছি, অনারেবল ট্রাইব্যুনাল 2 মান্থ সময় দিয়েছে। কোনো ধরনের মব সন্ত্রাসকে প্রশ্রয় দেয়া হবে না, দোষীদের আইনের আওতায় আনা হবে, জানিয়েছেন ডিএমপি কমিশনার। অবশ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, পুলিশের উপস্থিতিতে কিভাবে মব হয়? সরকার গতিশীল না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে বলেও আশঙ্কা করেন তিনি। গণঅভ্যুত্থানের পর থেকে বিচ্ছিন্নভাবেই দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি করা হয় মব সন্ত্রাস। একের পর এক হেনস্থার শিকার হন অনেকেই। তার সর্বশেষ শিকার হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। গেল রবিবার রাতে উত্তরার বাসভবন থেকে তাকে ধরে হেনস্থা করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আর তারপরই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সরকারের পক্ষ থেকেও বলা হয় মব সন্ত্রাসকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার জানান, ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। আমরা একটা মামলাও নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যেটা বলা যায় যে মব জাস্টিস। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। আমরা অনেক মামলাও নিয়ে নিছি, কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরবো, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উল্টো প্রশ্ন তোলেন, পুলিশের সামনে মব সন্ত্রাস কিভাবে হয়? আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আসামির নিরাপত্তা তো সরকারের, তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না? পুলিশের মধ্যে কি দোসররা আছে? রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী আরও বলেন, সরকার গতিশীল না হলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় চীন। তারা নতুন সরকারের সাথে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার চীনের পিপলস গ্রেট হলে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এর সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। এছাড়াও বাণিজ্য অসমতা দূর করতে পদক্ষেপ, আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বাড়ানোর বিষয়ে সহায়তার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সোমবার চীন সফরে যান। আওয়ামী লীগের অধীনে গত 3টি সংসদ নির্বাচনের 2টিতেই অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে 2018 সালে ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি সহ আরও কিছু দল ভোটে গিয়েছিল। ওই সময়ে নির্বাচন কমিশনের নেতৃত্বে ছিলেন সদ্য গ্রেপ্তার হওয়া KM নুরুল হুদা, যিনি পরিচিতি পেয়েছেন রাতের ভোটের কারিগর হিসেবে।
আর 2014 ও 2024 সালে একতরফা নির্বাচন আয়োজন করে সমালোচিত ও নিন্দিত সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন ও কাজী হাবিবুল আউয়াল। 2014 সালে বিএনপি সহ বেশিরভাগ দল ছাড়া নির্বাচন আয়োজন করে একতরফা ভোটের অন্যতম কারিগরের তকমা পান তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন। সর্বশেষ 2024 সালেও বিএনপি সহ বেশিরভাগ নিবন্ধিত দল ছাড়া ভোটের কারিগর কাজী হাবিবুল আউয়ালকে হজম করতে হয়েছে তীব্র সমালোচনা। জানা গেছে নির্বাচনের আগে পদত্যাগ করতে চেয়েও পারেননি তিনি। তবে বিগত 3টি নির্বাচন কমিশনের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। স্রোতের বিপরীতে অনিয়মের বিরুদ্ধে সরব থেকেও প্রশংসা কুড়ানো এই কমিশনার 2022 সালের আগস্টে মারা যান। তবে বেশিরভাগ দল অংশ নেওয়ায় নুরুল হুদা কমিশনের সামনে ভালো নির্বাচনের দৃষ্টান্ত তৈরির সুযোগ থাকলেও ব্যর্থ হয়েছেন তিনি। অনেকে মনে করছেন এই কারণেই তার প্রতি বেশি ক্ষোভ প্রকাশ হয়েছে। গেল রবিবার রাতে কেএম নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে মব সৃষ্টি করে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দেয় কথিত জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নানা আলোচনা, সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। সাবেক সিইসি কেএম নুরুল হুদাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে 3টি বিতর্কিত নির্বাচনে যারা কমিশনের দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সাবেক একজন সিইসিকে গ্রেপ্তারের সময় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তা দুঃখজনক। একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনকে গ্রেপ্তারের সময় তাকে হেনস্থা করা হয়েছে, মব জাস্টিস সেখানে প্রয়োগ করা হয়েছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং এই বিষয়টা এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া দরকার। তিনি জানান, সাবেক 3 সিইসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনবে, এটাই কাম্য। জানা গেছে বিতর্কিত 3 জাতীয় নির্বাচনে কমিশনের দায়িত্বে থাকারা অনেকটা আতঙ্কে আছেন। এদের মধ্যে সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম বিদেশে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থবছরের শেষ একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে 15টি প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে 6,868 কোটি টাকা। মঙ্গলবার সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরে এনইসি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশন জানায়, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের 18টি খাতে ব্যয় কমানো হয়েছে। তবে ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্পে মানববর্জ্য ব্যবস্থাপনা, উখিয়ায় পানি সংরক্ষণাগার উন্নয়ন ও টেকনাফ পৌরসভায় নিরাপদ পানির পাইপলাইন তৈরি হবে। এছাড়াও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভরণ পোষণে প্রায় 650 কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প আসছে। এর সুবাদে তাদের পানি সংকট ও অবকাঠামো সমস্যার সমাধান হবে। এর বাইরে 232 কোটি টাকা ঋণ দেবে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি। 2028 সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই মুন্সিগঞ্জ জেলার যে বিভিন্ন নাগরিক সমস্যা, সেই সমস্যা তুলে ধরার চেষ্টা করেছে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন মুন্সিগঞ্জের যে শ্রীনগর উপজেলার যে বাসিন্দা, তাদের কাছ থেকে জানবো। তাদের কাছ থেকে শুরুতে একটু আপনাদের কাছে জানতে চাই, কি ধরনের সমস্যা আছে জর্জরিত এই শ্রীনগর উপজেলাটা, বিশেষ করে মাদকের আঁকড়া আছে কিনা যদি একটু বলবেন আপনাদের। জি, মাদক সেবন তো অনেক আঁকড়া আছে এখানে। ছোটো ছোটো ছেলেপেলেরা অনেক মাদক সেবন করে, এগুলোর জন্য পদক্ষেপ নিতে হবে এবং এলাকারও খেয়াল করে রাখতে হবে। দেশের রাস্তাঘাট অনেক উন্নত করা দরকার আছে। আমাদের রাস্তা মসজিদে যাওয়া যায় না, পানি হয়েছে, বৃষ্টি হলে পানি হয়, কালভেটের দরকার আছে, একটু রাস্তাটা পরিবর্তন করার দরকার আছে। এবং এই রাস্তাটা খুবই খারাপ, আমাদের রাস্তাটা অনেকই খারাপ। বৃষ্টি হলে বাসা পানি উঠে যায় এবং সামনে 2টা মসজিদ, একটা মাদ্রাসা, যাওয়া খুব কষ্ট। মানে মসজিদে মাদ্রাসায় বৃষ্টি হলে পানি অনেক হয়, মসজিদ ভিতরে পানি ঢুকে যায়। আমরা যাতে খুব কষ্ট। আপনার কাছে একটু জানতে চাই, কি ধরনের সমস্যা পড়তে হয়, ভোগান্তি উনি তো বললেন একটা বিষয়, কি ধরনের? আমাদের ওইটাই হলো বিষয়। আমার মাদ্রাসায় পোলাপান লেখাপড়া করতে যাইতে পারে না, বৃষ্টি হলেই এই রাস্তাটা ডুবে যায়। রাস্তাটা ড্রেনের অত্যন্ত দরকার, ড্রেন হইলে অনেক ভালো হয়। আর মাদক এই যে ব্যবসা করেন, এই যে ট্যাবলেট খায়, এগুলি অনেক পোলাপান বাইরে গেছে, এগুলি কমান লাগবো। এগুলি যদি উদ্যোগ না নেন তো ছোট ছোট পোলাপান আরো খারাপ হয়ে যাবে, সমাজ ধ্বংসের পথে যাবেন। আর আপনাদের কাছে একটু জানতে চাই যে আর কি ধরনের সমস্যা পড়তে হয়, মুরব্বীরা তো বললেন অনেক কথাই।
মুরব্বীদের কথার সাথে আমি একমত। বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যুব সমাজের যে মাদক সেবনের যে সমস্যা, এই সমস্যাটা আমাদের সমাজে একটা ব্যাধি রূপ ধারণ করছে। যুব সমাজ, তরুণ সমাজ এই মাদকের থাবায় ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে বর্তমান সরকার ব্যবস্থা কিংবা প্রশাসন ব্যবস্থা তারা কতটুকু কার্যকরী ব্যাপারে আমি জানি না, তবে আমার দৃষ্টি থেকে খুব নাজুক, তাদের কার্যকারিতা খুব একটা ভালো না। এই কারণে যুব সমাজ এই মাদকের হিংস্র থাবায়, যুব সমাজের কারণে আমাদের এই সমাজের ব্যাপক ক্ষতি হচ্ছে। এর পাশাপাশি হচ্ছে আরেকটি সমস্যা হচ্ছে আপনাদের বর্তমানে যে অনলাইন জুয়া, আমাদের বয়োবৃদ্ধ হতে শুরু করে তরুণ, যুবক এবং ছোট বয়সের মানুষও ব্যাপক আকারে এই অনলাইন জুয়ায় ধ্বংস হয়ে যাইতেছে। এটাও সমাজে একটা খুব খারাপ একটা অবস্থা। আমাদের এই অনলাইন জুয়ার বিষয়ে আর কে বলবেন, একটু যদি বলবেন। জি, একটু বলেন যে কি ধরনের আসলে আসক্ত আপনাদের এই এলাকাতে অনলাইন জুয়া? অনলাইন জুয়ায় বর্তমানে আমাদের এলাকায় মোটামুটি ভালোভাবে অনেকে আসক্ত। এখানে ছোট বৃদ্ধ সবাই মোটামুটি এগুলিতে জড়িত। তো এগুলিতে অনেকের পরিবারও ধ্বংস হচ্ছে, ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, বা তারপরে এলাকার অবস্থা খুব করুণ দিক দিয়ে যাচ্ছে। তো আমরা চাই এগুলি যাতে সরকার একটা পদক্ষেপ নেয়, যাতে এলাকার সবাই যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। অবশ্যই আপনাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট বা নীতি নির্ধারক যারা আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা বা পদক্ষেপ করবে, এমনটাও কিন্তু আপনারা প্রত্যাশা করছেন। এমনকি সেই নীতি নির্ধারকরা কী চিন্তাভাবনা করছেন এই সমস্যা উত্তরণে, সেসব বিষয় জানাতে আসলে অপেক্ষা করতে হবে। এমনকি পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে নাগরিক ভোগান্তি নিয়ে ভিন্ন কোনো তথ্য তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে। 6 রাজস্ব কর্মকর্তার বদলির আদেশ ছিঁড়ে ফেলে প্রতীকী ঘৃণা প্রকাশ করলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। কলমবিরতি ও অবস্থান কর্মসূচি শেষে দুপুরে রাজস্ব ভবনে প্রেস ব্রিফিংয়ে তারা অভিযোগ করেন, আন্দোলন বন্ধে নানা ধরনের নিপীড়নের খড়গ নেমে এসেছে। হুমকি ধামকি দিচ্ছেন এনবিআর চেয়ারম্যান। একটি সিন্ডিকেট গড়ে তুলে আন্দোলন দমানোর চেষ্টা করছেন তিনি। এনবিআরের আন্দোলনরত কর্মকর্তারা এখনো কোনো সন্ধির প্রস্তাব পাননি। তাদের ঘোষিত কর্মসূচি চলবে চলমান। রাজস্ব নীতি প্রণয়নের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা এবং প্রয়োজনীয় সকল সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজস্ব ব্যবস্থা সংস্কারের পরিবেশ বিনষ্টকারী সরকারের মেনে নেওয়া দাবি একরকম অস্বীকার করে এনবিআর বিলুপ্তির পায়তারা করার ষড়যন্ত্রকারী সরকারকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে সরকারের দূরত্ব সৃষ্টির অপচেষ্টাকারী। এনবিআর কে একটা কমপ্লিট টিম ওয়ার্কের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা তো করা হয়নি। বিস্তারিত শুনেছেন, আমাদের উপর নেমে এসেছে দমন নিপীড়নের খড়গ। এই 100 বছরের পুরনো প্রতিষ্ঠানকে রক্ষার জন্য এগিয়ে এসেছেন, তাদেরকে স্ট্যান্ড রিলিজ করেছে, একদিনের নোটিশে তাদেরকে পাঠিয়ে দেওয়ার পায়তারা করেছে। আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন ধরন, এর সংক্রমণে বাড়ছে মৃত্যুও। সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবু মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা একেবারেই কম। জনাকীর্ণ স্থানে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নজরদারিও নেই। সরকারের উচিত বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি পালনে মানুষকে বাধ্য করা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বড় বড় হাসপাতালে প্রতিদিন চিকিৎসার জন্য ভিড় করেন অসংখ্য রোগী, সাথে স্বজনেরা। তবে মাস্ক ব্যবহার করছেন এমন মানুষের সংখ্যা হাতে গোনা। চলতি বছর দেশে করোনার নতুন ধরনের সংক্রমণে আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়েছে। মারা গেছেন 15 জনের বেশি। তবু মানুষের মাঝে সচেতনতা কম। ভ্রমণেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। আমি মাস্ক পরি না কেন, অনেকদিন পরে করোনা নাই বলে পরা হয় না। মাস্ক আছে ভিতরে পরি নাই, তাড়াহুড়া বা ভিড়ের কারণে আমাকে ওই ডিস্টেন্সটা নাই। পাঞ্জাবিতে লইছিলাম, ওই পাঞ্জাবি ধুয়ে অন্য পাঞ্জাবি গাড়ি দিয়ে আসা বলছে। বিমানবন্দর, রেল স্টেশনের মতো জায়গায়ও মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলতে কর্তৃপক্ষ চালাচ্ছেন প্রচারণা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা প্রতিরোধে বেশি মনোযোগ দিতে হবে। আমরা ব্যক্তি হিসেবে নিজেরা সচেতন হব যে মাস্ক পরব, পরিবার থেকে সিদ্ধান্ত হবে এবং রাষ্ট্রীয়ভাবেও, যেমন ধরেন বাজারে বা এরকম জনসমাগমে মাস্ক ছাড়া কেউ যেতে পারবে না। এটা একটা হলেই কিন্তু অনেকটা হয়ে যায়। সকলের করা উচিত, একেবারে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই, যে সাবান দিয়ে হাত ধোয়া। তারা আরও বলছেন, যত বেশি ভাইরাস ছড়াবে তত মৃত্যুও বাড়বে। তাই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজন। সরকার এবং কর্তৃপক্ষের উচিত হবে
তাদের নিয়ন্ত্রণে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এটা যেন মানা হয় সেটা দেখা। যে আমি শুধু প্রচার মাধ্যমে বলে দিলাম, মানুষের উপর দায়িত্ব দিয়ে খালাস হয়ে গেলাম, কিন্তু আমার নিয়ন্ত্রণে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার মানুষ এই স্বাস্থ্যবিধি মানছে কিনা এবং সেটার ব্যবস্থা আছে কিনা। মানা শুধু এটা নিষ্ক্রিয় বা পরোক্ষ অর্থে না, মানবার জন্য ব্যবস্থা থাকতে হবে। করোনার ঝুঁকি নিয়ে প্রচার প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নিল প্যারিস সেন্ট জার্মেই। সিয়াটল সাউন্ডার্সকে 2-0 গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের বি গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা করে নিল লুইস এনরিকের শিষ্যরা। এদিন ম্যাচের 35 মিনিটে গোল করে পিএসজিকে লিড এনে দেয় খভিচা কাভারাজখেলিয়া। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফ্রেঞ্চ ক্লাবটি। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয়নি পিএসজি। 66 মিনিটে ব্যবধান 2-0 করেন আশরাফ হাকিমি। শেষে আর কোনো গোল না করে জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন লিগের শিরোপাধারীরা। রবিবার আটালান্টায় গ্রুপ এ এর রানার্স আপ দলের মুখোমুখি হবে পিএসজি। So clinical, so ruthless. That's why PSG are the European champions. And that's why they're favourites to become the world champions. ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।